হ্যালো, 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 হ্যালো। আচ্ছা, অডিও শোনা যাচ্ছে তো? আর স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, ঠিক আছে, 2 মিনিট ওয়েট করে নে, তারপর শুরু করছি, ওকে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে যেমনটা বলেছিলাম যে কাইনেটিক্স থেকে কী কী পোর্শন বেশি ইম্পর্ট্যান্ট বা কোন পোর্শন থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে, সেই সংক্রান্ত জিনিসপত্র তো তোমাদের দাগ দিয়ে সেই পিডিএফ আমি দিয়ে দিয়েছিলাম বা ক্লাসে বলেও দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি রেকমেন্ড ওটাই করব যে যতটা ম্যাক্সিমাম পোর্শন দেখা যায় ততটাই দেখো, ঠিক আছে? কারণ কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ উল্টোপাল্টা ধরনের কোশ্চেন করছে। এরপরে যদি অপশান না থাকে তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলোই করো। মানে পুরোটাই তোমার উপর ডিপেন্ড করছে আর কি, যে সব কিছু যদি কভার আপ করতে পারো অবভিয়াসলি করো। যদি মনে হয় যে হাতে আর কিছু করার নেই, তখন যতটা বলছি ততটাই করো, ওকে? আচ্ছা, তাহলে এই ফর্মুলা শিটটা তোমাদের সবার কাছেই আছে, তো এটা আমি আর একটু জাস্ট রিভাইজ করিয়ে দিচ্ছি। তারপরে এই ক্লাসে আমরা শুধুমাত্র ওই কন্টেন্টটুকুই দেখব যে নিউমেরিক্যালগুলো আগে হয়েছিল অলরেডি, ঠিক আছে? তো সেখানের কিছু নিউমেরিক্যাল একটু প্রবলেমেটিক ছিল, তার জন্য সেগুলো আমি ইরেজ করে দিয়েছি, সেগুলো আবার নতুন করে সলভ করব, হলো? আর যেগুলো ইজি নিউমেরিক্যাল ছিল সেগুলো সলভ করার কোনো রকম দরকার নেই, ঠিক আছে? নিজেরা ট্রাই করবো একবার বরং। আচ্ছা, তাহলে ফর্মুলার মধ্যে প্রথমেই আমরা দেখবো যে একটা রিয়াকশান, ধরো এ প্লাস বি, ওখান থেকে সি আছে, আর একটা রিয়াকশান আছে এ এ প্লাস বি বি, ওখান থেকে সি সি। মানে ক্যাপিটাল এ ওটা হচ্ছে তোমার বিক্রিয়ক, ক্যাপিটাল বি বিক্রিয়ক, ক্যাপিটাল সি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, স্মল এ এটা হচ্ছে কোফিশিয়েন্ট, স্মল বি কোফিশিয়েন্ট, স্মল সি কোফিশিয়েন্ট। এ বি আর সি এর কোফিশিয়েন্ট হচ্ছে স্মল এ, স্মল বি, স্মল সি। তাহলে বিক্রিয়া হারকে কীভাবে লেখা যাবে? যখন কোনো সহগ বা কোফিশিয়েন্ট থাকবে না, মানে এ প্লাস বি ওখান থেকে সি, এটার ক্ষেত্রে দেখো মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি বা ডি এ বাই ডিটিও তুমি লিখতে পারো, নো প্রবলেম, সমান মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা টি সমান প্লাস ডেল্টা সি বাই ডেল্টা টি। তাহলে মাইনাসগুলো কেন আসছে? কারণ এগুলো বিক্রিয়ক পদার্থ, ঠিক আছে? ডান দিকের ক্ষেত্রে এই যে সহগগুলো আছে না, এ বি সি, এগুলো জাস্ট বাই হয়ে যাবে। তাহলে -1/a ডিএ বাই ডিটি সমান -1/b ডিবি বাই ডিটি সমান +1/c ডিসি বাই ডিটি। প্লাস কেন আসছে? কারণ এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। আচ্ছা, এরপরে কোনো বিক্রিয়ক পদার্থের অন্তর্হিত হওয়ার হার আর কোনো বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়ার হার কীভাবে দেখানো হয়? তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো কোফিশিয়েন্ট থাকে না, তাহলে এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রেই এর অন্তর্হিত হওয়ার হার কত? মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি বা মাইনাস ডি এ বাই ডিটি। দেখো কোনো কোফিশিয়েন্ট কিন্তু নেই, এই অন্তর্হিত হারটা দুটোর ক্ষেত্রে প্রযোজ্য, মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি। সে কোফিশিয়েন্ট থাক, কোফিশিয়েন্ট না থাক, এটাই হবে। সেরকমভাবে সি এর উৎপন্ন হওয়ার হার প্লাস ডেল্টা সি বাই ডেল্টা টি। তাহলে এখানে দেখো কোনো কোফিশিয়েন্ট নেই, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রেই হার সমীকরণকে আমরা কীভাবে লিখব? তাহলে দুটো সমীকরণের ক্ষেত্রে হারকে আর দিয়ে যদি লেখা হয়, আর সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই।
কি বললাম যে দুটো বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণ কি, আর সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এক্স ওয়াইটা দেখো, এটা কিন্তু কোনো বিক্রিয়ার উপর নির্ভর করছে না। বিক্রিয়াটা এ প্লাস বি ওখান থেকে সি থাক, বা এ প্লাস বি বি ওখান থেকে সি সি থাক, যাই থাক না কেন, তার ক্ষেত্রে হার সমীকরণ কিন্তু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই লিখবে। ঠিক আছে, তাহলে হার সমীকরণটা বিক্রিয়কের বা বিক্রিয়াজাতের কোএফিসিয়েন্টের উপর কিন্তু ডিপেন্ড করছে না। আচ্ছা, তাহলে প্রথম বিক্রিয়ার হার সূত্রটা কীভাবে লেখা হবে? তাহলে আমরা আগেই পেয়েছিলাম যে বিক্রিয়া হার সমান মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি সমান মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা টি সমান প্লাস ডেল্টা সি বাই ডেল্টা টি সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। দ্বিতীয়টার ক্ষেত্রে সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, শুধু এইটুকুই। তাহলে এই দুটো বিক্রিয়ার ক্রম কত হবে? তাহলে এই যে কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই এই টার্মটা আছে, এখানে দেখো এক্সের উপর আর ওয়াইয়ের উপর কী সংখ্যা আছে, কী সংখ্যা আছে, এক্স আর ওয়াই। তাহলে এই দুটো যোগ করলে তুমি যে সংখ্যাটা পাবে সেটাই হচ্ছে ওই বিক্রিয়া দুটোর ক্রম। ক্লিয়ার? এরপরে কে এর একক, তাহলে জেনারেলি তিনটে একক আমাদের ইউজ করা হয়। মোল লিটার ইনভার্স পুরোটার হোল টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। নেক্সট মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3 পুরোটার উপরে 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। নেক্সট এটিএম টু দি পাওয়ার 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স। আচ্ছা, শূন্যকম বিক্রিয়ার ইকুয়েশন এ জিরো মাইনাস এটি সমান কেটি। এ জিরো হচ্ছে প্রাথমিক গাঢ়ত্ব, এটি হচ্ছে টি সময় পর গাঢ়ত্ব, কে হচ্ছে হাত ধ্রুবক। শূন্যকম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় কত লাগে? এ জিরো বাই কে। শূন্যকম বিক্রিয়া অর্ধজীবন কাল কত হয়? এ জিরো বাই টু কে। প্রথম কম বিক্রিয়া, তাহলে এইভাবে সব ইকুয়েশনগুলো তোমরা জানো, এইগুলো আর আলাদা করে বলছি না। ঠিক আছে, আচ্ছা এরপরে মেন পোর্শনে চলে আসি। তাহলে যে পোর্শনগুলো বললাম যে প্রবলেমেটিক বা বুঝতে হয়তো অসুবিধা হবে, আমি সেইগুলোই সলভ করব। এগুলো অলরেডি একবার সলভ করা আছে, তার জন্য পুনরায়ভাবে সলভ করার কোনো রকম লজিক নেই, তোমাদেরও সময় নষ্ট হইতে। তাহলে এখানে প্রবলেমেটিক কিছু নেই। এখানটায় যে দ্বিতীয় কোশ্চেনটা আছে যে নিম্নলিখিত লেখচিত্রগুলি থেকে বিক্রিয়ার ক্রম ব্যাখ্যা করো। তো দুটো লেখচিত্র দেওয়া আছে, তোমাকে বলতে হবে যে এই দুটো কোন ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে হয়। তাহলে প্রথমে যে লেখচিত্রটা দেখো, যখন এ জিরোর মানটা বাড়ছে তখন একইভাবে টি হাফের মানটাও বাড়ছে। তাহলে এ জিরো আর টি হাফ পরস্পরের সমান্তরাল। তাহলে 2 নম্বরের যে প্রথম গ্রাফটা আছে এখানে বলতে পারি যে টি হাফ প্রপোর্শনাল টু এ জিরো। আচ্ছা, তারপরে যে গ্রাফটা আছে দেখো, এ জিরোর মানটা তো বাড়ছে কিন্তু টি হাফের মানটা স্থির আছে। এটা টি হাফের মান দেখো স্থির আছে, যতই তোমার এ জিরোর মানটা বাড়ুক না কেন এর মানের কোনো পরিবর্তন কিন্তু কোনো হয়নি, তাই তো? তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে টি হাফ এর মান এ জিরো এর উপর নির্ভর করে না, বলতে পারি। আচ্ছা, আমরা যে ইকুয়েশনগুলো একটু আগে দেখলাম, তাহলে কোন ক্ষেত্রে এ জিরো আর টি হাফ পরস্পরের সমানুপাতিক? দেখো এই ক্ষেত্রে টি হাফের সামনেই এ জিরো আছে না, তাহলে পরস্পরের সমানুপাতিক। কোন ক্ষেত্রে টি হাফটা এ জিরোর উপর নির্ভর করে না? এই ক্ষেত্রে দেখো এই ইকুয়েশনে কোনো এ জিরো নেই, তাহলে টি হাফটা এ জিরোর উপর নির্ভর করছে না। তাহলে আমরা ওইভাবেই অ্যান্সারটা লিখব যে যেহেতু শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ সমান এ জিরো বাই টু কে, তাই বলা যায় এই ধরনের বিক্রিয়ায় টি হাফ প্রপোর্শনাল টু এ জিরো। ঠিক আছে, এতএব প্রদত্ত গ্রাফটি শূন্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এটা গেল একটা কেস। সেম ভাষায় আমরা এদিকটাও লিখব
তাহলে ওখানে শূন্য ক্রম ছিল, এখানে লিখব প্রথম ক্রম। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ A0 এর উপর নির্ভর করে না, যেহেতু, ঠিক আছে। ব্যাস। আচ্ছা, এই ইকুয়েশনটা একটু দেখিয়ে দিতে হবে যে আমরা জানি প্রথম ক্রমের ক্ষেত্রে আর কি, তাহলে প্রথম ক্রমের ক্ষেত্রে আমরা জানি টি হাফ সমান 0.693/k, তাহলে এই জিরোর উপর নির্ভর করছে না। আচ্ছা, এরপরে এই কোশ্চেনগুলো তো পারার ছিল। সক্রিয়করণ শক্তি বলতে কী বোঝো, থিওরিটিক্যাল কোশ্চেন। নেক্সট পেজে এটাও এগুলো সব বুঝতে পারবে। আচ্ছা, ক্রম আণবিকতা 2-3টে পার্থক্য একটু পড়ে নেবে, ঠিক আছে। যেগুলো ডেফিনেশন জানো সেই ওয়াইজই 2-3টে পার্থক্য লেখা যাবে আরামসে, তাও একবার চোখ বুলিয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো সব করানো ছিল, বুঝতেও পারবে। আচ্ছা, এইগুলো সব বোঝা যাবে। প্রথম ক্রম বিক্রিয়া কখনই সম্পূর্ণ হয় না কেন, এ তো ডিরাইভ করানো আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের একক একই, বিক্রিয়াটির ক্রম কত? ঠিক আছে, তাহলে বিক্রিয়া কী আছে আমি তো জানিনি, তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা রাসায়নিক বিক্রিয়া এ থেকে ধরো বি হচ্ছে, তাহলে এটা বিক্রিয়ক পদার্থ। আমি যদি বিক্রিয়াটার হার বলতে চাই, কি বলবো, যে কে ইন্টু A⁴ বলতে পারি, কারণ এর কোএফিসিয়েন্ট যাই থাক না কেন সেটার উপর তো ডিপেন্ড কিছু করে না, তাহলে কে ইন্টু A⁴ আমি বলতে পারি। হলো, কি বলছে যে বিক্রিয়াটার হার আর হার ধ্রুবকের একক সেম, তাহলে আর ও কে এর একক সেম, এটা বলে দিয়েছে, একক একই, ঠিক আছে। তাহলে কে আর আর এর একক কখন একই হবে, যখন A⁴ 1 হবে তখনই একই হবে। অতএব যখন A⁴ সমান 1 হবে তখন আর ও কে এর একক সেম হবে বলতেই পারি, ঠিক আছে। তাহলে A⁴ সমান 1, তাহলে এক্সের মান কত হবে, 0, তাহলে এক্সের মান তুমি 0 বসাও, A⁴ মানে কত, 1, ঠিক আছে। তাহলে এক্সের মান 0 মানে কি, এত বিক্রিয়াটা শূন্য ক্রমের, বিক্রিয়াটি শূন্য ক্রমের হবে, ঠিক আছে, ব্যাস। আচ্ছা, এরপরে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলতে কী বোঝো উদাহরণসহ, এটা তো পরীক্ষায় অনেকবার দেওয়া হয়েছে। তারপরে এই টাইপের কোশ্চেনও করানো আছে। এটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সঙ্গে বিক্রিয়ার প্রাথমিক গাঢ়ত্বের সম্পর্ক, এটাও কমন কোশ্চেন, একটু আগেই তো ছিল। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া সক্রিয় এত ডিগ্রি উষ্ণতা এত ডিগ্রি উষ্ণতায় হার ধ্রুবকের মান, আচ্ছা, এগুলো জেনারেল টাইপের কোশ্চেন। তারপরে একটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখাও T 99% সমান 2 ইন্টু T 90%, জেনারেল কোশ্চেন। এরপরে
বিক্রিয়া দেওয়া আছে, তাহলে দেখো 2NO প্লাস Br2 ওখান থেকে 2NO Br, তাহলে এর ক্ষেত্রে আমি যদি হার সমীকরণ লিখতে চাই তাহলে K ইন্টু NO টু দি পাওয়ার এক্স Br টু দি পাওয়ার ওয়াই লিখতে হবে, তাই না? কারণ আমি তো জানি যে NOর পাওয়ারে কত থাকবে, Br2 পাওয়ারে কত থাকবে, আমি এক্স ওয়াই ধরে নিচ্ছি, তারপরে যেরকমটা আমরা জানি সেই মতো করে তিনটা ইকুয়েশন লিখবো, তারপর সেটাকে সলভ করব, তো আরামসে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়া 50%, এগুলো সব জেনারেল কোশ্চেন। এর তৃতীয় ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের একক নির্ণয় করো। তাই তৃতীয় ক্রম বিক্রিয়া মানে কি, n=3। এবার হাত ধ্রুবকের একক কী হয় আমরা জানি, সে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n ওইটা। উষ্ণতা বৃদ্ধিতে হার বৃদ্ধি পায় কেন, সব জেনারেল কোশ্চেন। একটি বিক্রিয়ক, আচ্ছা, এক বিক্রিয়ক সমন্বিত শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো। বুঝতে পারছো কোন ফর্মটা? এটি প্রথম ক্রম বিক্রিয়া T½ 100 সেকেন্ড 90% সম্পূর্ণ হওয়ার জন্য কত সময় লাগবে? এগুলো সব জেনারেল কোশ্চেন, ক্লাসে যখন করেছিলাম তোমরা সবাই বুঝতে পেরেছিলে, সেটার জন্য কিছু না। তাহলে তাও যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করে নেবে, হ্যাঁ, এগুলো নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে? দেখছো এরা কী বলবে, তার জন্য এগুলো মুছিনি আমি। সম অনুঘটন মানে সব বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থ অনুঘটকের দশাটা সেম থাকবে। বিষম অনুঘটন মানে বিক্রিয়ক বিক্রিয়াত পদার্থ অনুঘটকের দশাটা সেম থাকবে না। যেমন আয়রনটা দেখো সলিড আছে, বাকিগুলো সব গ্যাস আছে, আর এখানে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে, এখানে যে অনুঘটকটা এনোটা ইউজ করা হচ্ছে সেটা গ্যাস, ঠিক আছে? ওকে। অনুঘটিত বিক্রিয়া দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখো। সাম্যের সাপেক্ষে, সক্রিয়াকরণ শক্তির সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এটা লেখা আছে, ওকে। তারপরে কি আছে, এটি প্রথম ক্রম বিক্রিয়ার অধায়ম নির্ণয়, ওকে। আচ্ছা, এটি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আরএনএস লেখো, এর নতি হচ্ছে এত, সক্রিয়করণ শক্তির মান। তাহলে তোমাদের যে এইচটি এর কোশ্চেনগুলো ছিল না, 20+ কোশ্চেন ছিল মনে হয়, ওখানে দেখবে এই টাইপের কোশ্চেনগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যে পোর্শনগুলো আমি এখানে টুকটাক বলছি সেইগুলো তো তুমি দেখে নিলে, তার পাশাপাশি যে টপিকগুলো যে দিনই বলা আছে সেই দিনই টপিকগুলো কভার আপ করবে, ঠিক আছে? আর টপিক সংক্রান্ত যে সমস্ত নিউমেরিক্যাল তোমাদের ক্লাসে করিয়েছিলাম সেগুলো দেখবে, ঠিক আছে? তাহলে থিওরি টুকটাক শর্ট লিস্টেড আমি করে দিয়েছি, যদি মনে হয় যে ওগুলো বাদ দিয়ে থিওরি মনে রাখতে পারবে, অবভিয়াসলি তোমাকে ওয়েলকাম, ঠিক আছে? কারণ যা সব কোশ্চেন পড়ছে প্রেডিক্ট করা মুশকিল, তাও যদি অপশান না থাকে ওগুলোই করে যাবে, ঠিক আছে? আশা করি চলে আসবে, মানে অন্য উল্টাপাল্টা টপিক থেকে কোশ্চেন খুব একটা করেনি, এবারে করলে তো আর কাউকে আটকানো যাবে না। আচ্ছা, ক্রমাণবিকতার পার্থক্য একটু আগেই বললাম। কোন ক্ষেত্রে ক্রমাণবিকতার মান সমান হয়? আচ্ছা, তারপরে আর কিছু নাই নাকি? আচ্ছা, এইখানে একটা মনে হয় আছে। তাহলে এই প্রথম ক্রম বিক্রিয়া 70% সম্পূর্ণ হতে 1 ঘন্টা সময় লাগে, তো এটা তো কমন টাইপ, এটা বলবো না। তারপরে কোশ্চেনটা যে একটি বিক্রিয়ার হাত ধ্রুবক এত, বিক্রিয়াটির ক্রম কত, ঠিক আছে? তাহলে আমাদের এককটুকু লাগবে, কি একক আছে, মোল টু দি পাওয়ার হাফ, লিটার টু দি পাওয়ার -হাফ, সেকেন্ড ইনভার্সটা প্রিন্ট হয়নি, সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার একক। তুমি যদি এই মোল আর লিটার থেকে হাফ কমন নাও, কি হবে, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার হাফ, সেকেন্ড ইনভার্স, নাকি? আচ্ছা, আমরা জেনারেলি এককটা কি জানি, যে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 - n সেকেন্ড ইনভার্স, এটা আমরা জানি। তাহলে এই যে দুটো আমি ইকুয়েশন পাচ্ছি, আমি এ আর বি লিখছি, তাহলে দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি তো সেকেন্ড ইনভার্স কেটে যাচ্ছে, বাকি কি পড়ে থাকছে, দেখো মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার হাফ, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1/2,
সরি 1 মাইনাস এন, তাহলে আমি বলতে পারি যে হাফ সমান 1 মাইনাস এন, তাহলে এন সমান হাফ। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটার ক্রম কত? হাফ। ওকে, আচ্ছা আর কিছু নেই তাহলে, ঠিক আছে। আচ্ছা ডিএফ ব্লকের যে পোর্শনটা তোমরা বলছিলে যে একটু মনে রাখতে সমস্যা হচ্ছে, সেই পোর্শনটা হচ্ছে তোমার আমাদের প্রথমত এইগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে, নাহলে বিভিন্ন কোশ্চেনে কিন্তু আটকে যাবে। আর যে পোর্শনটা দরকার যে বিভিন্ন গ্রুপে কে কে আছে, ঠিক আছে, এটুকু জানতে হবে। যেমন এই যে ডি ব্লকের প্রথম যে গ্রুপটা আছে, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে ডি ব্লক, এ ব্লক, এই সমস্ত পোর্শনের নাম, ইলেকট্রনিক কনফিগারেশন মোটামুটি 15-20 মিনিট লাগবে, তাহলে কিন্তু সব একদম আত্মস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত ইলেকট্রনিক কনফিগারেশন তো দেখানো আছে। এরপরে তুমি যদি চাও যে আমি গ্রুপ ওয়াইজ মনে রাখবো না, তাহলে এই মুহূর্তে আমি অত প্রেশার দিচ্ছি না, কিন্তু যারা পারবে 15-20 মিনিট মানে ইনভেস্ট করতে পারবে তারা অবভিয়াসলি মনে রাখবে। ঠিক আছে, ওকে, তাহলে প্রথম যে 3 নাম্বার গ্রুপটা আছে স্ক্যান্ডিয়াম, আচ্ছা আচ্ছা, তারপরে 4 নাম্বারে টাইটানিয়াম, 5 নাম্বারে ভ্যানাডিয়াম, তারপরে 6 নাম্বারে ক্রোমিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, তারপরে আয়রন, তারপরে কোবাল্ট, তারপরে নিকেল, তারপরে কপার, তারপরে জিঙ্ক। তাহলে 3 থেকে 12। ঠিক আছে, তাহলে এই গ্রুপ ওয়াইজ বিভিন্ন এলিমেন্ট কী কী আছে এগুলো একটু জানতে হয় আর কি। যেমন ধরো এরকম একটা কোশ্চেন হয়ে যায় 6 নাম্বারে যে CrMOW, তাহলে তোমাকে বলবে যে উপর থেকে নিচের দিয়ে গেলে জারণ সংখ্যাটা কেন, মানে +6 জারণ সংখ্যাটা কেন স্থায়িত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে তুমি উপর থেকে নিচে কে আসে যদি না জানো, সেক্ষেত্রে কিন্তু তুমি কোশ্চেনটা সলভ করতে পারবে না। ঠিক আছে, তাহলে তার জন্যই এই পোর্শনগুলো লাগে। ঠিক আছে, তাহলে 3 নাম্বার গ্রুপে কে আছে? ACYALA, এটা কীভাবে মনে রাখা হয়? স্কাইলা, এইভাবে মনে রাখা হয়, স্কাইলা, ACYALA হলো। তারপরে TIZRHF, তো টাইটানিয়াম, জার্কোনিয়াম, হফনিয়াম, কীভাবে মনে রাখা হয়? তেরা জিক্র হোগা, তেরা জিক্র হোগা। তারপরে ভ্যানাডিয়াম, এক সেকেন্ড দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে 5 নাম্বারে কী আছে? ভ্যানাডিয়াম, তারপরে আছে NB নিওবিয়াম, আর টি হচ্ছে ট্যান্টালাম। ঠিক আছে, এটা কীভাবে মনে রাখা হয়? ভি নোবিতা, এটা কার্টুন হয় না, তো সেই সংক্রান্ত লেখা হয় এটাকে ভি নোবিতা। নোবিতা মানে NB আসে আর টিএ আসে। ঠিক আছে, তাহলে এটুকু খেয়াল রাখলেই হচ্ছে যে কে কার পরে আসছে, একদম এক্সাক্ট যে টাইম মনে রাখতে হবে তার কোনো মানে নেই। 6 নাম্বারে কী আছে? ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন, তাহলে কীভাবে মনে রাখা হয়? ক্রোমো এইভাবে মনে রাখা হয়, ক্রোমো। 7 নাম্বারে কী আছে? ম্যাঙ্গানিজ, Mn, তারপরে TC টেকনেশিয়াম, Re মানে রেনিয়াম, কীভাবে পড়া হয়? মন TC রে, মন TC রে। আচ্ছা, তারপরে আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম, এটা কীভাবে মনে রাখা হয়? আয়রন কো রুলাকে অস্কার মিলা, আয়রন
রুলাকে মানে রুথেনিয়াম, অস্কার মানে অসমিয়াম। তারপরে CORHIR কীভাবে পড়া হয়? কন রেহেগা ইরান, কন মানে CO কোবাল্ট, রেহেগা মানে RH, ইরান মানে IR, ঠিক আছে? RH মানে রোডিয়াম আর কি। আচ্ছা, তারপরে নিকেল প্যালাডিয়াম প্লাটিনাম, NiPd, নিকেল প্যালাডিয়াম প্লাটিনাম। তারপরে কপার সিলভার AU। তাহলে উপর থেকে যখন নিচের দিকে যাচ্ছি দেখো এই গ্রুপটার ক্ষেত্রে, তখন ধাতুগুলোর প্রাইস বা মূল্য বাড়ছে। কপার, তামার মূল্য সবচেয়ে কম হয়, তারপরে সিলভারের মূল্য, তারপরে গোল্ডের মূল্য, তারপরে জিঙ্ক, ক্যাডমিয়াম, Hg মার্কারি, ঠিক আছে? প্রথম গ্রুপটা এটা YA লেখা হয়ে গেছে, YA হবে, শুধু Y হবে। তাহলে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, ঠিক আছে, স্কাইলা। তাহলে এইগুলো হচ্ছে তোমার মোটামুটি বিভিন্ন গ্রুপ ওয়াইজ নাম, তাহলে যদি পারো মনে রাখবে, ঠিক আছে? এফ ব্লকের ক্ষেত্রে দুটো সারি আছে, একটা হচ্ছে ল্যান্থানয়েডস আর একটা হচ্ছে অ্যাক্টিনয়েডস। তাহলে ল্যান্থানয়েডসগুলো কোনগুলো? তাহলে ল্যান্থানামের পরে যে 14টা মৌল আছে সেগুলোকে ল্যান্থানয়েড বলা হয়, ঠিক আছে? কী কী মৌল? তাহলে এখানে যে 14টা ল্যান্থানাম মৌল আছে, এই ল্যান্থানাম মৌলগুলোর নাম আর ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু মনে রাখাটা জরুরি, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু তুমি একটা 2 নাম্বার বা 1 নাম্বারের কোশ্চেন পেতে পারো। এক তো DF ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়, তোমাদের নোটসটা যেটা দেওয়া আছে একদম ক্রিস্প নোট আছে, তো খুব সম্ভবত ওখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। তাছাড়া আমি যেটা বলেছিলাম যে ওই 4র্থ সেমিস্টারের জন্য বিশেষ প্রশ্নোত্তর, ওই পোর্শনটা একটু দেখতে, ঠিক আছে? তা যদি ওই পোর্শনটা নাও দেখতে পারো, ওই নোটসটা একদম মাস্ট করবে। যদি মনে হয় যে সময় আছে বা দেখতে পারবো, মাথায় রাখতে পারবো, তাহলে কিন্তু ওই কোশ্চেনগুলো জাস্ট একবার রিডিং পড়ে নেবে, ঠিক আছে? যারা তখন পড়েছিলে তাদের তো কোনো সমস্যা নেই, তাদের সব কোশ্চেনগুলো হয়ে আছে। যারা পড়নি আর কি, তারা একটু রিডিং পড়ে নেবে, এটাই আমি রেকমেন্ড করব। নাহলে কিন্তু নতুন টাইপের কোশ্চেন অ্যাপ্রোচ করতে পারবে না DF ব্লকের। আর এখানে কোশ্চেনগুলো প্রায় একই রকমেরই এক্সপ্লানেশন হয়, ঠিক আছে? তার জন্য বলছি একবার পড়লে মোটামুটি লিখতে পারবে, কিছু না কিছু লিখতে পারবে। আচ্ছা, তা ল্যান্থানাইড মানে কি বললাম, যে ল্যান্থানামের পরে যে 14টা মৌল আছে তাদেরকে ল্যান্থানাইড মৌল বলা হয়। এগুলো হচ্ছে এফ ব্লক মৌল সব, ঠিক আছে? তাহলে ল্যান্থানয়েড মৌলগুলো পরপর নামগুলো একটু মনে রাখতে হয়, তার সাথে ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে রাখা খুব একটা সমস্যাকর নয়, ওই 2 মিনিট লাগবে, তাহলে পুরো ইলেকট্রনিক কনফিগারেশনটা তোমার সেট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে প্রথমে যেটা আমরা দেখব যে ল্যান্থানামের পরে কে কে আছে, 14টা মৌল। তাহলে এইভাবে ট্রিক্সটা মনে রাখা হয় যে সেরিনা, প্রীতি এবং পামেলা, 3জন মেয়ে আছে, একজনের নাম সেরিনা, একজনের নাম প্রীতি, একজনের নাম পামেলা। তাহলে তারা স্যামের একটা গাড়ি আছে যেটা ইউরোপিয়ান মানে ইউরোপে তৈরি আর কি। ওই গাড়িয়ে কি হয়েছে যে তবিয়ত মানে ওই তবিয়ত মানে কী বলবো, তবিয়ত ক্যাসি হ্যাঁ বলে না, সেরকম আর কি। তবিয়ত ডিলে হো গেই, ডিলে মানে তুমি বলতে পারো যে খারাপের মতো কিছুটা, শরীর খারাপ হয়ে যায়, সেই ডিলে বলছে আর কি। হো গেই और तुमने येलो से ब्लू कर दिया। তাহলে ট্রিক্সের কোনো সেরকমভাবে লজিক নেই, ঠিক আছে? তো এইভাবে মনে রাখতে পারো যে সেরিনা, প্রীতি, পামেলা এরা স্যামের ইউরোপিয়ান গাড়িয়ে যাচ্ছিল, সেখানে তবিয়ত খারাপ হয়ে গেছে বা শরীর খারাপ হয়ে গেছে। তো সেখানে কি হয়েছে, ইয়েলোটাকে ব্লু করে দিয়েছে আর কি, ঠিক আছে? ঠিক আছে, নো প্রবলেম। তার লাইনটা যদি মনে থাকে, এই অ্যাটমগুলোর নাম আরামসে মনে থেকে যাবে। এবারে তোমাকে এক্সাক্ট এদের সংকেত মনে রাখার কোনো দরকার নেই, যদি কোশ্চেন পড়ে তো তোমাকে জিজ্ঞেস করেই পড়বে, ঠিক আছে? বা সংকেত তুমি অ্যাভয়েড করেই লিখবে যদি ওরকম অ্যান্সার পড়ে। কিন্তু এই মৌলগুলোর পরপর নাম, তাদের পরপর কনফিগারেশনটা দরকার। তাহলে সেরিনা মানে CE, সেরিয়াম। প্রীতি মানে পিয়ার, প্রেসিওডাইমিয়াম, অ্যান্ড এই এনডিটা আসছে নিওডাইমিয়াম। পামেলা PM, প্রোমিথিয়াম। SM, স্যামারিয়াম। EU, ইউরোপিয়াম। GD, গ্যাডোলিনিয়াম। TB, টার্বিয়াম। DY, ডিসপ্রোমিয়াম। HO, হলমিয়াম। ER, ইরবিয়াম। TM, থুলিয়াম। YB, ইটারবিয়াম। LU, লুটেসিয়াম। এই ব্লুয়ের LUটা আসছে আর কি, এসেও কিছু নেই, করেও কিছু নেই, দেওয়াও কিছু নেই, এখানে
মেয়েও কিছু নেই, এখানে গেইও কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে মনে রাখবে, তো ল্যান্থানাম 56, সরি ভুল হয়ে গেছে, ল্যান্থানাম 57 মানে সিরিয়াম হবে 58, তাহলে 58, 59, 60, এটা হচ্ছে 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, ঠিক আছে। তাহলে 58 থেকে 71 এইটুকু খেয়াল থাকলেই হবে, আর কিছু দরকার নেই। প্রথমটা মানে সেরিয়াম, গ্যাডোলিনিয়াম, এলিও, লুটেশিয়াম, এই তিনটা কনফিগারেশন মনে রাখতে হয়, আর কিছু না। তাহলে এদের যে কনফিগারেশনটা স্টার্ট হয় সেটা হয় তোমার জেনন দিয়ে। জেনন মানে 54 হয়ে গেছে। তুমি 4F-এ একটা রাখবে, 3D 5D-তে একটা, তাহলে 54, 55, 56, 6S-এ দুটো। সব কনফিগারেশনে দেখো 6S-এ দুটো করে ইলেকট্রন আছে, যতগুলো আছে সব 6S-এ দুটো। তাহলে 6S-টা আলাদা করে মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তাহলে যেহেতু এটা এই ব্লকের প্রথম মৌল, তার জন্য 4F1। তাহলে অবভিয়াসলি 5D-তে কটা ইলেকট্রন থাকবে, একটাই থাকবে, হলো। তাহলে এই সিরিয়াম, গ্যাডোলিনিয়াম, লুটেশিয়াম এখানেই শুধুমাত্র 5D আছে, আবার 5D-টা 1 অবস্থাতেই আছে, আবার 6S2ও আছে। তাহলে তিনটাতে দেখো 5D1 6S2, 5D1 6S2, 5D1 6S2। তাহলে তুমি যদি পারমাণবিক সংখ্যা জানো, আর তুমি জানো যে জেননটা ওখানে আছেই, মানে 54টা ইলেকট্রন আছেই, তাহলে 54, 5D1 55, 6S2 56, 57, তাহলে 4F-এ কটা ইলেকট্রন থাকবে, একটা। প্রোমিথিয়াম, মানে নিওডাইমিয়াম, তারপরে তোমার সামারিয়াম, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে এখানে দেখো 5D-এর কোনো বালাই নেই। 6S-এ দুটো করে ইলেকট্রন আছে। তা তুমি যদি জানো যে প্রোমিথিয়াম 59 হয়, জেনন আছে 54, 6S-এ দুটো 55, 56, তাহলে F-এ কটা ইলেকট্রন থাকবে, তিনটেই থাকবে, অবভিয়াস রিজন, ঠিক আছে। তাহলে সিরিয়াম, গ্যাডোলিনিয়াম, লুটেশিয়াম এখানেই 5D-তে একটা ইলেকট্রন থাকে, 6S-এ দুটো। এরপর আমি যদি পারমাণবিক সংখ্যা জানি, তাহলে জেননেরও ওখানে উপস্থিত আছে, তো সেটা থেকে আমি বের করে নিতে পারবো যে F-এ কটা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। তাহলে এইটুকু মনে রাখলে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন সবগুলো আরামসে করে দেবে। আর ইলেকট্রনিক কনফিগারেশন না জানলে ইলেকট্রনিক কনফিগারেশন সংক্রান্ত কোশ্চেনে কিন্তু আটকে যাবে, ঠিক আছে। এই প্রসঙ্গেই একটা কথা বলে রাখি যে কোনো মৌল জারক দ্রব্য, বিজারক দ্রব্য হিসাবে কাজ করতে পারে কিভাবে, কী বললাম, জারক দ্রব্য, বিজারক দ্রব্য হিসাবে কাজ করতে পারে কিভাবে। তাহলে জারক দ্রব্য মানে কি, অন্যকে জারিত করে নিজে বিজারিত হবে। তাহলে নিজে বিজারিত হওয়া মানে কি, ইলেকট্রন গ্রহণ করা, ঠিক আছে। তাহলে যদি এমন কোনো মৌল থাকে যে ইলেকট্রন গ্রহণ করার পরে একটা স্টেবল কনফিগারেশন পাচ্ছে, স্টেবল কনফিগারেশন মানে কি, ধরো কোনো জায়গায় তোমার 4F7 হয়ে যাচ্ছে ইলেকট্রন গ্রহণ করার পরে, তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণটা সবচেয়ে ভালো হবে। তাহলে জারক দ্রব্য হিসাবে কখন কাজ করবে, যখন অন্যকে জারিত করে ভালোভাবে সে নিজে বিজারিত হতে পারবে। নিজে ভালোভাবে বিজারিত হওয়ার মানে কি, যে ইলেকট্রনটা গ্রহণ করার পরে ওখান থেকে তুমি একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছ, ক্লিয়ার। এই হচ্ছে তোমার ব্যাপার, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশন না জানলে তুমি এটা তো বলতে পারবে না যে ইলেকট্রন গ্রহণ করে ওই ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল হলো না আনস্টেবল হলো, ঠিক আছে, ওকে। এরপরে অ্যাক্টিনাইড যে মৌলগুলো আছে, তাহলে অ্যাক্টিনাইড মৌলগুলোর ক্ষেত্রে তো এখানের যে ট্রিক্সটা আছে, তো এই ট্রিক্সটা তোমরা একটু নিজেরা পড়ে নেবে, ঠিক আছে। এটা আমি আর পড়ছি না, একটু অকওয়ার্ড ট্রিক্সটা, তার জন্য আমি পড়ছি না, আমি জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটুকু বলবো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে শুরু হচ্ছে তোমার, আচ্ছা থোরিয়াম 90 হবে, 89 লেখা আছে, 90, তার 90, 91, 92, 93, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, ঠিক আছে। লরেন্সিয়াম 103। তাহলে এখানে প্রথম চারটা আর লাস্টেরটা, আর এই সিএমটাও মনে রাখতে হবে, হ্যাঁ,
সিএমটা, ঠিক আছে। তাহলে এই কনফিগারেশানগুলো একটু খেয়াল রাখতে হবে, আর কিছু না। কী বললাম? থোরিয়াম, তারপরে তোমার পিএ আছে মানে প্রোটেক্টিনিয়াম, ইউ আছে ইউরেনিয়াম, এনপি আছে নেপচুনিয়াম, ঠিক আছে। আচ্ছা, সিএম আছে কুরিয়াম, হলো। তাহলে এই চারটা, এখানে লরেন্সিয়াম 5টা। এরপরে রেডন, রেডন কত হয়? 86। তাহলে তুমি জানো যে প্রতিটাতে 86টা আমার কমন আছে নাকি? থোরিয়াম দেখো, এটা এ ব্লক মৌল, কিন্তু এখানে কোনো এফে ইলেকট্রন নেই। আর একটা জিনিস, প্রতিটাতে দেখো 7s2 আছে। তাহলে আগেরটার ক্ষেত্রে প্রতিটাতে কী ছিল? 6s2 ছিল, এখানে প্রতিটাতে দেখো 7s2 আছে। তো এটা তো আলাদা করে মনে রাখার কিছু নেই। আগে 5f থাকে, তারপরে 6d থাকে, তারপরে 7s থাকে, তাই না? যেটা এস হয় তার চেয়ে 2 কম এফ থাকে, তার চেয়ে 1 কম ডি থাকে। তাহলে 7s2 কমন। তাহলে তুমি বলো যে থোরিয়ামের ক্ষেত্রে 7s আছে 2টো ইলেকট্রন, 86 আছে, তাহলে 86 2 88, কত লাগবে? 2 লাগবে। এখানে কারণ আমি মনে রাখতে বললাম, এখানে এফে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে এফে ইলেকট্রন না থাকার জন্য এখানে তুমি 2টো ইলেকট্রন কোথায় রাখবে? 6dতেই রাখবে। ক্লিয়ার? এটা গেল একটা। এরপরে পিএ মানে প্রোটেক্টিনিয়াম, তো এখানে 7s তো 2টো ইলেকট্রন থাকবেই, রেডনে 86, 86 2 88, ঠিক আছে। তাহলে ওই থোরিয়াম বাদ দিয়ে প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, লরেন্সিয়াম, সিএম, কুরিয়াম, এই সবগুলোতে দেখো 6d1 আছে সবগুলোতে, আর কোনো কনফিগারেশনে 6d1 নেই। তাহলে থোরিয়ামে 6d2 থাকে, এভাবে মনে রাখতে পারো, থোরিয়ামে 6d2, প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, কুরিয়াম, লরেন্সিয়াম এখানে 6d1, 7s2 সবগুলোতে থাকে। তাহলে তুমি যদি এইটুকু জানো বা এইটুকু যদি মনে রাখো, তাহলে তুমি 5f-এ কটা ইলেকট্রন থাকবে আরামসে মনে রাখতে পারবে। তুমি টোটাল পারমাণবিক সংখ্যা জানো, জানো তো। 7s-এ 2টো ইলেকট্রন আছে সেটা জানো। আর এইটুকু জানো যে থোরিয়ামে 6d-তে 2টো ইলেকট্রন থাকবে অটোমেটিক্যালি। প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, কুরিয়াম, লরেন্সিয়াম এখানে 6d-তে একটা করে ইলেকট্রন থাকে। তাহলে 5f-এ কটা ইলেকট্রন থাকবে আরামসে করে দিতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাদের এই যে নোটসের এই পোর্শনটা ছিল, তোমাদের ব্যাচে অনেক জায়গায় কারেকশন করেও দিয়েছিলাম। এবারে যারা অ্যাবসেন্ট ছিলে বা যেখানে এটা কারেকশন করা হয়নি সেটা একটু দেখে নেবে। হ্যাঁ, এটা নোটসের পেজে পাবে তোমার 2 3 4 নাম্বার পেজে, যে ডিএফের নোটসটা আছে ওখানে 4 নাম্বার পেজে। তাহলে ওখানে নোটসে দেখবে লেখা আছে যে উপর থেকে নিচে উচ্চতর জারণ স্তরের স্থায়িত্ব হ্রাস পায়, ওটা বৃদ্ধি পায় হবে, হ্রাস পায় পি ব্লকের ক্ষেত্রে, ওই জন্যই ওই মিস্টেকটা হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা যেহেতু ডিএফের গল্প করা হচ্ছে, তাহলে এখানে স্থায়িত্বটা বাড়ে, হলো। তাহলে উপর থেকে নিচে যে উচ্চতর জারণ স্তর +6 আছে তার স্থায়িত্ব বাড়ছে। তার রিজন কি? যে তুমি যখন উপর থেকে নিচের দিকে যাবে, এখানে ক্রোমিয়ামের তোমার কি আছে? ক্রোমিয়ামের আছে 3D, অবভিয়াসলি মোলিবডেনামের থাকবে 4D, টাংস্টেনের 5D। তাহলে এই যে কক্ষপথগুলোর ব্যাসার্ধটা বাড়ছে বা কক্ষগুলোর বা অরবিটালগুলোর ব্যাসার্ধ বাড়ছে, ব্যাসার্ধ বাড়া মানে কি? বাইরের ইলেকট্রনটা আরামসে তুমি বের করতে পারবে, তার জন্যই উচ্চতর জারণ স্তরটা স্থায়িত্বটা বাড়ে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে কিছু প্রবলেমেটিক নেই। আচ্ছা, জটিল আয়ন থেকে যে পোর্শনগুলো ছিল সেটা তো আগের ক্লাসেও হলো, আর এই ক্লাসে ওই কালার টালার রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো একটু ঠিকঠাক করে পড়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা জিনিস দেখে নিই কোনটা। হ্যাঁ, একটা জিনিস, ওই যে বিভিন্ন রিয়াকশানগুলো ছিল K2Cr2O7 আর KMnO4, ওই রিয়াকশান রিলেটেড যে ব্যালেন্সিংগুলো আছে না, সেই ব্যালেন্সিংগুলো আমি একটু বলছি, ঠিক আছে। অনেকেই ব্যালেন্সিং ভুলে গেছো, এটা ক্লাস 11-এ ছিল। যেমন ধরো তোমার একটা রিয়াকশান আছে, আমি রিয়াকশানগুলো কীভাবে মনে রাখতে হয় একটু পরে আসছি, আমি জাস্ট আগে ব্যালেন্সিংটা শেখাচ্ছি। ধরো তোমার একটা বিক্রিয়া তুমি জানো যে Cr2O7 2-, এখান থেকে আমি Cr3+ পাবো। তাহলে এটা লিখলে তো তোমাকে নাম্বার দেবে না, তোমাকে ব্যালেন্সও করতে হবে, এই সমীকরণে বাদবাকি কী থাকবে সেটাও লিখতে হবে, ঠিক আছে। দেখো, তাহলে এই ধরনের রিয়াকশান আছে তোমাদের, অন্য টাইপের কোনো রিয়াকশান কিন্তু কিছু নেই। তাহলে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট আগে দেখবো। তাহলে 2টো ক্রোমিয়াম আছে, আমি 2x ধরে নিচ্ছি, 7টা অক্সিজেন, 7 × -2, বাইরে কত চার্জ আছে? -2। তাহলে এখান থেকে তুমি x এর মান +6 পাবে। তাহলে ক্রোমিয়ামটা +6-এ আছে, এদিকে ক্রোমিয়ামটা +3-তে আছে,
ঠিক আছে, তাহলে অক্সিডেশন স্টেটটা বের করানো শিখিয়ে দিলাম। ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে অক্সিডেশন স্টেটটা না করলেও চলবে। ঠিক আছে, তাহলে ব্যালেন্সিংয়ের জন্য আমরা কি করব? ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে স্টেপ 1 যেটা মনে রাখবে যে হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে যে পরমাণুগুলো আছে সেগুলোর আগে ব্যালেন্সিং করতে হবে। তাহলে এই ইকুয়েশনে হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে কী আছে? ক্রোমিয়াম। ইকুয়েশনে হাইড্রোজেন তো নেই, ক্রোমিয়াম আছে। তাহলে ইকুয়েশনের বাম দিকে দেখো দুটো ক্রোমিয়াম আছে, ডান দিকে দেখো একটা ক্রোমিয়াম আছে। তাহলে ব্যালেন্স করার জন্য ডান দিকটাকে 2 দিয়ে গুণ করতে হবে, বাম দিক কিছু করার দরকার নেই। মানে Cr2O7 2 মাইনাস এখান থেকে 2Cr3+, এটা উৎপন্ন হলো স্টেপ 2। তাহলে স্টেপ 2তে কী হবে? তাহলে স্টেপ 2তে অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য তুমি বিপরীত দিকে জল যোগ করবে। তাহলে বাম দিকে দেখো তোমার 7টা অক্সিজেন আছে, তাহলে এই অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য ডান দিকে 7টা জল যোগ করতে হবে। তাহলে Cr2O7 2 মাইনাস এখান থেকে 2Cr3+ প্লাস 7 ওয়াটার। এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 3, তাহলে এই স্টেপে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য তোমাকে H+ যোগ করতে হবে। কোন দিকে যোগ করবে? যেদিকে হাইড্রোজেন কম আছে। তাহলে ডান দিকে আমি দেখতে পাচ্ছি যে 14টা হাইড্রোজেন আছে, তা বাম দিকে অবভিয়াসলি হাইড্রোজেন কম আছে, মানে 14টা তুমি H+ যোগ করবে। তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস 14H+ এখান থেকে 2Cr3+ প্লাস 7 ওয়াটার। লাস্ট স্টেপ বা স্টেপ 4, চার্জ ব্যালেন্স করতে হবে। তাহলে তুমি কোনো একটা ইকুয়েশনে দেখে নেবে যে বাম দিক ডান দিকে কটা চার্জ আছে। চার্জ ব্যালেন্সের জন্য তুমি কি ইউজ করবে? ইলেকট্রন। তাহলে বাম দিকের ক্ষেত্রে দেখো দুটো নেগেটিভ চার্জ, 14টা পজিটিভ চার্জ। তুমি কার মাথায় পজিটিভ চার্জ কার মাথায় নেগেটিভ চার্জ দেখবে না, জাস্ট কটা কি চার্জ আছে সেটা দেখবে। নেগেটিভ চার্জ কটা বললাম? দুটো। পজিটিভ চার্জ 14টা। তাহলে ওভারঅল 12টি পজিটিভ চার্জ আছে, 12টি পজিটিভ চার্জ। ডান দিকে দেখো ক্রোমিয়াম 3+, মানে 3টে পজিটিভ চার্জ। কটা ক্রোমিয়াম 3+ আছে? দুটো, মানে ওভারঅল 6টা পজিটিভ চার্জ আছে, 6টি পজিটিভ চার্জ। তাহলে বাম দিকে আছে 12টা পজিটিভ চার্জ, ডান দিকে 6টা পজিটিভ চার্জ। তাহলে তুমি যদি চার্জটাকে ব্যালেন্স করতে চাও, পজিটিভ চার্জটাকে বাম দিকে কমাতে হবে। তাহলে চার্জ কী করে কমাবে? তুমি ইলেকট্রন যোগ করে দাও। কটা ইলেকট্রন যোগ করবে? তাহলে 12 আছে, এদিকে 6 আছে নাকি? তাহলে 6টা ইলেকট্রন যোগ করে দাও। তাহলে চার্জ ব্যালেন্সের জন্য আমি বাম দিকে 6টি ইলেকট্রন যোগ করলাম। তাহলে এখন দেখো ওভারঅল হয়ে গেছে 6টি পজিটিভ চার্জ। তাহলে 12টা নেগেটিভ, 6টা ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, 6টা নেগেটিভ, ওভারঅল 6টা পজিটিভ। এখানে ওভারঅল 6টি পজিটিভ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ফুল ব্যালেন্সিং। ওকে, আচ্ছা 2 মিনিট একটু ওয়েট করছি, তারপরে মানে 2 মিনিট একটু রেস্ট নিচ্ছি, তারপর আমি রিয়াকশানগুলো একটু বলে দেবো। ঠিক আছে।
আচ্ছা দেখো, প্রথমেই K2Cr2O7 ওই রিয়াকশানগুলো দেখবো। K2Cr2O7, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের রিয়াকশানগুলোর ক্ষেত্রে তোমাদের যে ফার্স্ট রিয়াকশানটা লেখা আছে দেখবে, তো ফার্স্ট রিয়াকশানটা এটা বলার কিছু নেই, মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে 2 নাম্বার থেকে 9 নাম্বার যে রিয়াকশানটা আছে সেটা আমি বলে দিচ্ছি কীভাবে মনে রাখবে। দেখো, ক্রোমিয়াম +6 থাকতে পারে, +3 থাকতে পারে, ঠিক আছে। আয়োডিন -1 থাকতে পারে, 0 থাকতে পারে। আয়রন +2 থাকতে পারে, +3 থাকতে পারে। টিন +2 থাকতে পারে, +4 থাকতে পারে। সালফার +4 থাকতে পারে, +6 থাকতে পারে, ঠিক আছে। আর যদি কিছু দরকার পড়ে তো পরে আমরা দেখে নেবো যে অন্য কিছু তো থাকতে পারে নাকি। আচ্ছা, ঠিক আছে, এবার শুরু করছি। দেখো, তাহলে ধরো Cr2O7 2- আছে, ওখানে তুমি আয়োডিন দিচ্ছ, ঠিক আছে, আর H+ উপস্থিত আছে। তাহলে Cr2O7 2- এই যদি, আচ্ছা সব এগুলো লিখে দিই একবারে। Cr2O7 2- প্লাস Fe2 প্লাস H+, আচ্ছা এরপরে Cr2O7 2- প্লাস Sn2 প্লাস H+, Cr2O7 2- প্লাস SO2 প্লাস H+, Cr2O7 2- প্লাস SO3 2- প্লাস H+, আচ্ছা Cr2O7 2- প্লাস H2A3 2- প্লাস H+, CH3CH2OH প্লাস Cr2O7 2-, ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু আগেই আমি শেখালাম যে একটা বিক্রিয়াকে ব্যালেন্সিং করতে গেলে কী করতে হয়, যেমন Cr2O7 2- থেকে Cr3+, কারণ আমি বলেছি যে ক্রোমিয়ামটা হয় +6 বা +3 থাকবে। এখানে দেখো আয়োডিনও তো আছে, I- আছে, তাহলে আয়োডিনটা মাইনাস অবস্থায় আছে, তুমি জানো এখান থেকে I2 তৈরি হবে, কারণ I2তে আয়োডিনটা 0 থাকে। তাহলে আয়োডিন যদি -1 থাকে, ওখান থেকে কী তৈরি হবে, I2, কারণ I2 তো 0 থাকে। আমি বলেইছিলাম আয়োডিন -1 আর 0 থাকে, ক্লিয়ার। Cr2O7 2- এখান থেকে তুমি কী পাবে, Cr3+। প্রতিটা রিয়াকশানে কম বেশি জল উৎপন্ন হয়, ওকে। তাহলে এই যে Cr2O7 2- Cr3+, এই ব্যালেন্সিংটা তো আমরা জানি। I- থেকে I2 যদি এই ব্যালেন্সিংটা করতে চাই, দেখো এখানে একটু লিখে দিই, I- থেকে I2 এটা যদি ব্যালেন্সিং করতে চাও, সেম স্টেপ 1, হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে বাকিগুলোর ব্যালেন্সিং, মানে আয়োডিন ডান দিকে 2 আছে, বাম দিকে 2 দিয়ে গুণ করলে 2 হয়ে যাবে। সেকেন্ড স্টেপ, হাইড্রোজেনের ব্যালেন্সিং অক্সিজেনের ব্যালেন্সিং করার দরকার নেই, কারণ এখানে হাইড্রোজেন অক্সিজেন নেই, শুধু চার্জের ব্যালেন্সিং করলেই হবে। তাহলে বাম দিকে দেখো 2 নেগেটিভ চার্জ, ডান দিকে কোনো চার্জ নেই, তাহলে আমাকে ডান দিকে 2 ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে ডান দিকে 2 নেগেটিভ চার্জ হয়ে যাবে। তাহলে 2 আয়োডিন, এখান থেকে I2 প্লাস 2 ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই হলো আমার ওভারঅল ব্যালেন্সিং। তাহলে আমার যদি দুটো রিয়াকশান কোথাও থাকে, দেখো এখানে আছে 6টা ইলেকট্রন, এখানে 2 ইলেকট্রন, তাহলে আমাকে ওভারঅল প্রথম রিয়াকশানটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে প্রথমটাকে 1 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলেই চার্জগুলো কেটে যাবে, আমি মেন ইকুয়েশানটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইভাবে ব্যালেন্সিংটা করা হয় আর কি। সেকেন্ড যে রিয়াকশানটা আছে, কালারটা চেঞ্জ করে দিই একটু, Cr2O7 2- এখানে তোমার দেওয়া হচ্ছে H+ আর Fe2+। তাহলে আমরা দেখেছিলাম কি Fe2+ থাকে, Fe3+ থাকে। তাহলে Cr2O7 2- এখানে তো ক্রোমিয়ামটা +6 আছে, ইভেন সবগুলোতেই +6 আছে, তাহলে এখান থেকে তুমি Cr3+ই পাবে। Fe2+ থেকে কী পাবে, Fe3+, জলটা কমপ্লিমেন্টারি বলেছি, ব্যালেন্সিং করতে তুমি জানো। এখানে Sn2+ আছে, তাহলে এটার জন্য তো Cr3+ পাবে, Sn2+টা কিসে পরিণত হবে, Sn4+-এ, কারণ আমরা জানি যে Sn হয় +2-তে থাকবে, না হয় +4-এ থাকবে, জল কমপ্লিমেন্টারি। নেক্সট SO2, তাহলে এখানে সালফারটা +4-এ আছে, তাই তো, তো +4 থেকে +6, তাহলে কী তৈরি করবে,
তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস SO4 2 মাইনাস। তাহলে SO4 2 মাইনাসে যদি তুমি দেখো সালফারটা +6 আছে, ঠিক আছে। তাহলে SO4 2 মাইনাস হলো জল কমপ্লিমেন্টারি। তাহলে SO3 2 মাইনাস যদি থাকে তাহলে এইখানে সালফারটা +4 আছে, +4 থেকে কোথায় যাবে +6 যাবে, মানে আগের রিয়াকশানটাই আবার তৈরি হবে। এই সরি Cr2O7 2 মাইনাস করে দিচ্ছি, যে Cr3+, সরি Cr3+, ঠিক আছে। আচ্ছা H2O3 2 মাইনাস, এখান থেকেও SO4 তৈরি হবে, ঠিক আছে। তাহলে Cr3+, তাহলে সালফার সংক্রান্ত যতগুলো রিয়াকশান আছে সবগুলোতে SO4 তৈরি হবে। সে তোমার SO2 থাক, SO3 2 মাইনাস থাক, H2O3 2 মাইনাস থাক, এখানে এক্সট্রা হিসাবে শুধুমাত্র তুমি সালফারটুকু পাবে, আর কিছু না। বোঝা গেল? তাহলে যেখানে H2O3 আছে মানে সালফার দুটো আছে, সেক্ষেত্রে SO4 পাশাপাশি তুমি একটা সালফার পাবে, আর কিচ্ছু না। ক্লিয়ার? আচ্ছা এরপরে তুমি অ্যালকোহলে K2CR2 যদি O7 দাও, K2CR2O7 কি তীব্র জারক পদার্থ, তাহলে অ্যালকোহলটাকে জারিত করে ডাইরেক্ট অ্যাসিড করে দেবে। তাহলে অ্যালকোহলে কার্বন কটা আছে? দুটো। তাহলে কার্বন যদি দুটো থাকে তুমি এখান থেকে যে অ্যাসিডটা পাবে সেখানেও দুটো কার্বনই থাকবে, তাহলে CH3COOH পাবে, ঠিক আছে। আর ওই ক্রোমিয়ামটা +3তে রূপান্তরিত হবে, কারণ এখানে ক্রোমিয়ামটা +6 আছে। হলো? এই হচ্ছে তোমার কেস, হয়েছে। আচ্ছা ক্রোমিল ক্লোরাইড পরীক্ষাটা ওটা একটু পড়ে নেবে, হ্যাঁ। ক্লোরাইড লবণ শনাক্ত করা যায় যেটা দিয়ে, ওটা একটু পড়ে নেবে। ওটা তো মানে বোঝানোর কিছু নেই, ইম্পর্ট্যান্ট টেস্ট কিন্তু, ঠিক আছে। তার দেওয়া আছে দেখবে খাতায়। আচ্ছা এরপরে KMNO4 বিক্রিয়া। তাহলে KMNO4 ধর্মাবলিতে যে রিয়াকশানগুলো আছে, প্রথম তিনটা রিয়াকশান, যদিও এই যে আয়নিক ফর্মের রিয়াকশানগুলো এগুলো বেশি ইম্পর্ট্যান্ট, যেমন K2CR2O7 এক নম্বরের রিয়াকশানটা খুব একটা জিজ্ঞেস করে না, তাও মনে রাখবে যদি পারো। আর KMNO4 প্রথম তিনটা রিয়াকশান খুব একটা জিজ্ঞেস করে না, যদি পারো মনে রাখবে, ঠিক আছে। কিন্তু বাদবাকি রিয়াকশানগুলো মাস্ট করবে। আমি আগেই বলছি সাজেস্টিভ যতটা কম করা যায় ততটাই কম করার চেষ্টা করবে, কারণ বোর্ডের কোনো ঠিক নেই, কী করবে ওরা কেউ জানেনি। ওকে, তাহলে এখানে যে রিয়াকশানগুলো বা যে এলিমেন্টগুলো এক্সট্রা আছে আমি সেগুলোই লিখব। যেমন আয়রনটা +2 +3 থাকতে পারে, টিনটা +2 +4 থাকতে পারে, তো ওগুলো লিখছি না আর। তাহলে কার্বনের ক্ষেত্রে কার্বনটা কী স্টেটে থাকতে পারে? কার্বনটা থাকতে পারে +4 +3, ঠিক আছে। সালফার তো বলেছিলাম, সালফার কি বলেছিলাম? +4 আর +3 এই দুটোই বলেছিলাম, +6 সরি +6 জিরো তো থাকতে পারে, -2 থাকতে পারে। এখানে যে সালফারটা, শুধু সালফারটা লিখেছি, এই সালফারটা কততে আছে? 0তে আছে। এই সালফারটা +6 আছে, তাই না? তাহলে সালফার +4 +6 ছিল, এখানে আমি অ্যাড করছি 0 আর -2। আচ্ছা আর ম্যাঙ্গানিজ +7 থাকবে, +2 থাকবে, এই দুটো হচ্ছে মোস্ট কমন। আর +4ও থাকতে পারে, এটা অতটাও আনকমন, মানে অতটাও কমন না আর কি। +4ও থাকতে পারে কিন্তু, ঠিক আছে। ওকে, এরপরে আমরা মেন জায়গায় আসি, রিয়াকশানগুলো। তাহলে MnO4- এখানে তুমি দিচ্ছ Fe2+H+, ঠিক আছে। তাহলে MnO4- H+, এটা কমন করে নেওয়া ভালো। MnO4- H+, সাথে কী দিচ্ছি আমি পরে লিখছি। তাহলে সব রিয়াকশানগুলোতে MnO4- H+টা মোটামুটি আছে, তাই না? ধর যদি লাগে আমি পরে লিখছি আরও। তাহলে Fe2+, এখানে লিখছি I- C2O4 2-, এখানে SO2 SO3 2-, H2S, এখানে লিখছি আচ্ছা H2O3 2-,
Mn2 প্লাস, আচ্ছা 10 নাম্বার যে রিয়াকশানটা আছে এটা একটু বই দেখবেন, এটা ভুল আছে মনে হচ্ছে। ক্লাসে কি বলেছিলাম, বলার তো কথা। আচ্ছা MnO4 মাইনাস, ওখানে H প্লাস H2O3 2 মাইনাস, ঠিক আছে, Mn2 প্লাস, ওকে। আচ্ছা জলের সাথে বিক্রিয়াটা বল, আচ্ছা জলের সাথে একটা আছে, সরি, MnO4 মাইনাস প্লাস জল, ঠিক আছে। দেখো তাহলে যে রিয়াকশানগুলো আগের মতোই হবে এক্সাক্ট, ঠিক আছে। এই যে MnO4 মাইনাস এখানে প্লাস 7 আছে, প্লাস 2 তৈরি করবে, তাহলে মোস্ট অফ দ্য রিয়াকশানে Mnটা প্লাস 2তেই থাকে, তাহলে এখানেও Mn2 প্লাস হবে। I মাইনাস সাথে যে বিক্রিয়াটা হচ্ছে এটাও Mn2 প্লাস হবে। C2O4 2 মাইনাস সাথে যে বিক্রিয়াটা হচ্ছে এটাও Mn2 প্লাস হবে। আচ্ছা SO2 এর সাথে যে বিক্রিয়াটা হচ্ছে এটাও Mn2 প্লাস হবে। SO3 2 মাইনাস এটাও Mn2 প্লাস। H2S এর সাথে যে বিক্রিয়াটা হচ্ছে এটাও Mn2 প্লাস। H2O3 2 মাইনাস এটা হবে না Mn2 প্লাস, আর Mn2 প্লাসের সাথে বিক্রিয়া হচ্ছে তাহলে এটাও তো হবেই না। MnO4 মাইনাস এখানে জল দেওয়া হচ্ছে, এটাও Mn2 প্লাস হবে না, ঠিক আছে। দেখো তাহলে এখানে Fe2 প্লাস আছে, মানে কি তৈরি করবে, Fe3 প্লাস। জল তো কমপ্লিমেন্টারি, আমি জলগুলো পরেরটা ক্ষেত্রে লিখবও না। I মাইনাসটা কি তৈরি করবে, I2। C2O4 2 মাইনাস আছে, তাহলে এখান থেকে কী তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এটা প্লাস 3তে আছে, এটা প্লাস 4-এ থাকবে। আচ্ছা SO2 আছে, তাহলে SO2 তাহলে কী তৈরি হয়, SO4 2 মাইনাস, আমরা আগেই দেখেছি। এটা প্লাস 4-এ আছে, এটা প্লাস 6-এ আছে। আচ্ছা SO3 2 মাইনাস এখান থেকেও কী তৈরি হয়, SO4ই তৈরি হয়, আগেই দেখেছি। আচ্ছা H2S, যেখানে H2S আছে এখানে সালফার তৈরি হয়, আগেরটা এটা কী ছিল, H2O3 2 মাইনাস, এখানে সালফার তৈরি হচ্ছিল, এখানে H2S আছে, এখানে সালফার তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা H2O3 2 মাইনাস, সেখানে সালফার তৈরি হচ্ছিল আর SO4 তৈরি হচ্ছিল, তাই তো। তাহলে এখানে SO4 তৈরি হবে, শুধুমাত্র সালফার তৈরি হবে না, এটাও খেয়াল রাখবে। তাহলে এখানে MnO4 মাইনাসটা MnO2 তৈরি করবে আর SO4 2 মাইনাস তৈরি করবে, যেমনটা হয় আর কি, SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস। তাহলে শুধুমাত্র H2S বিক্রিয়া করলে সালফার তৈরি হয়, আর এই ক্ষেত্রে H2O3 2 মাইনাসটা SO4 2 মাইনাসেই তৈরি করে, এখানে সাইড প্রোডাক্ট হিসাবে সালফার উৎপন্ন হয় না, যেমনটা আগে হচ্ছিল। যখন Mn2 প্লাসের সাথে বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন হবে, MnO2 উৎপন্ন হবে, MnO2, ঠিক আছে। তার সাথে H প্লাস, কারণ H প্লাসটা বাম দিকে নেই। তাহলে জলের সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 উৎপন্ন করছে, তার সাথে H প্লাস উৎপন্ন করছে, অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশনটা করা হয়েছে। আচ্ছা MnO4 মাইনাস এখানে H প্লাস দেওয়া হচ্ছে, আর তার সাথে Mn2 প্লাস, এই সরি উল্টো লিখে দিলাম এইখানে, ঠিক আছে। তাহলে MnO2 তার সাথে H প্লাসটা দেওয়ার রিপিট হয়ে যাচ্ছে, তাহলে এখানে H প্লাস দেওয়া চলবে না, জলের উপস্থিতিতে বিক্রিয়া হবে। তাহলে MnO4 মাইনাস Mn2 প্লাস জলের উপস্থিতিতে বিক্রিয়া করে MnO2 তৈরি করছে, তার সাথে H প্লাস তৈরি করছে, এটা খেয়াল রাখতে হচ্ছে একটু। আচ্ছা MnO4 মাইনাস তুমি যদি ওখানে জল দিয়ে দাও কি তৈরি করে, MnO2 তৈরি করে, তার সাথে OH মাইনাস, ঠিক আছে। তাহলে একমাত্র এই রিয়াকশানটাই দেখো বেসিক মিডিয়ামে হচ্ছে, তুমি যদি এটাকে অ্যাসিডিক মিডিয়ামে কনভার্ট করতে চাও তাহলে এদিকে তুমি 4টা H প্লাস যোগ করবে, এদিকে 4টা H প্লাস যোগ করবে, তাহলে অ্যাসিডিক মিডিয়ামে কনভার্ট হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে MnO2 কোন রিয়াকশানগুলোতে উৎপন্ন হচ্ছে একটু খেয়াল রাখবে, যে যখন H2O3 2 মাইনাসের সাথে বিক্রিয়া করছে, Mn2 প্লাসের সাথে বিক্রিয়া করছে, আর নর্মাল ওয়াটারের সাথে বিক্রিয়া করছে, সেক্ষেত্রে MnO2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আর H2O3 আগেরটার ক্ষেত্রে উৎপন্ন করছিল SO4 2 মাইনাস আর সালফার, এই ক্ষেত্রে উৎপন্ন করছে শুধুমাত্র SO4 2 মাইনাস, সালফারটা উৎপন্ন হচ্ছে না, ক্লিয়ার। তাহলে MnO4 মাইনাসটা জলের সাথে বিক্রিয়া করলেই দেখো তোমার MnO2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। ওকে, যদি কিছু কারেকশান করা আছে সেটা একটু দেখে নেবে, হ্যাঁ আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে, ঠিক আছে। তাহলে এই পোর্শনগুলোই থাকলো, এরপরে যেগুলো আমি বলেছিলাম বা যে তোমাদের নোটস দেওয়া আছে সেগুলো একটু ভালো করে করবে। আর নাইট্রোজেনাস কম্পাউন্ডের একদম কিছু সাজেস্টিভ করতে যাবে না, প্রথমে খাতাটা একদম থ্রুলি পড়বে, তারপরে তোমাদের বিভিন্ন রকমের যে
সলিউশন আমি করে দিয়েছিলাম টেস্ট পেপার থেকে বা পর্ষদ থেকে, সেই কোশ্চেনগুলো গো থ্রু করবে। ওকে, তাহলেই হবে। আজকে সারাদিনটা আছে, ভালো করে ইউটিলাইজ করো, 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়ো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।